ইউজি 5th সেমিস্টার এনভায়রনমেন্টাল সায়েন্সের 2019 সালের প্রশ্ন এটি। কোর্স টাইটেল দেখো, এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি। 2019 সালের প্রশ্ন। 1 নম্বরে প্রশ্ন রয়েছে পরিবেশের সংজ্ঞা দাও। পরিবেশের সংজ্ঞা, পরিবেশ কাকে বলে? তাহলে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, পরিবেশের সংজ্ঞা, পরিবেশ বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি এবং যার প্রভাবে প্রভাবিত হয় তাকে পরিবেশ বলে। পরিবেশের সংজ্ঞা হয়ে গেল। তোমরা এই উত্তর না লিখে এই উত্তরটিও লিখতে পারো পরিবেশের সংজ্ঞাতে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি পরিবেশের সংজ্ঞা তোমার কী রয়েছে। দেখো, আমরা যেখানে বসবাস করি তার চারিপাশের জীব ও জড় সকল উপাদানসমূহের উপস্থিতি ও মিথস্ক্রিয়ায় যে সামগ্রিক অবস্থা গড়ে ওঠে তাকেই পরিবেশ বলে। পরিবেশের সংজ্ঞায় তোমরা এটাও লিখতে পারো। পরের প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বর বি নাম্বার রয়েছে। বি নাম্বার প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডল কী? বায়ুমণ্ডল কী? তাহলে বায়ুমণ্ডলের উত্তর এটি লিখতে পারো। বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশ থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের মিশ্রিত স্তর যা মাধ্যাকর্ষণের মাধ্যমে পৃথিবী ধরে রাখে। এই হলো বায়ুমণ্ডল। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, লানিনো কী? লানিনোর সংজ্ঞা তোমরা লিখতে পারো। লানিনো, দেখো, লানিনো শব্দের অর্থ শিশুকন্যা। বায়ু সঞ্চালনের ফলে স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 ডিগ্রি কমে গেলে পেরু চিলির উপকূল বরাবর যে শীতল স্রোত প্রবাহিত হয় তাকে লানিনো বলে। এলো লানিনো। এবারে প্রশ্ন রয়েছে, দেখো, লানিনোর পরে প্রশ্ন রয়েছে ইকোলজি বা বাস্তুবিদ্যার সংজ্ঞা লেখো। ইকোলজি বা বাস্তুবিদ্যার সংজ্ঞা। দেখো, ইকোলজি বা বাস্তুবিদ্যার সংজ্ঞা, জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশে বিন্যস্ত বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক জড় উপাদান এবং তাদের পারিপার্শ্বিক আন্তঃক্রিয়া ও মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে। পরের প্রশ্ন দেখো রয়েছে, বিয়োজক কারা? বিয়োজক কারা? দেখো, বিয়োজক যেসব অনুখাদক, আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি তার শরীরের এনজাইমকে মৃত উদ্ভিদ ও জীবদেহের উপর ঢেলে পচিয়ে দেয় তাদের বিয়োজক বলে। বিয়োজক। পরের প্রশ্ন দেখো, বিয়োজকের পরে রয়েছে পরের প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ কী? ব্ল্যাকফুট ডিজিজ কী? ব্ল্যাকফুট ডিজিজ, দেখো আছে ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে ঘটিত একটি রোগ। আর্সেনিক দূষণের ফলে ঘটিত একটি রোগ। এর লক্ষণগুলি হলো হাতের তালু ও পায়ের পাতার চামড়ায় কালো পচনশীল ক্ষত সৃষ্টি হয়। এটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। পরের প্রশ্ন, শব্দ দূষণ কী? শব্দ দূষণ কী? শব্দ দূষণ, দেখো, মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ঊর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ বা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ঊর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। পরের প্রশ্ন, ভূমি সম্পদ কী? ভূমি সম্পদ, দেখো, ভূমি সম্পদ কী? ভূমি সম্পদ ভূমি সম্পদ হলো কাঁচামাল যা প্রাকৃতিকভাবে জমিতে পাওয়া যায়। উদাহরণ জল, বন, জীবাশ্ম তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো ভূমি সম্পদ। পরের প্রশ্ন,
ভূমি সম্পদের পরে দেখো রয়েছে ডায়েটেটিক খাদ্য কি? ডায়েটেটিক খাদ্য, দেখো ডায়েটেটিক খাদ্য, ডায়েটেটিক খাদ্য কি? ডায়েটেটিক খাদ্য কি? বয়স, লিঙ্গ এবং শারীরিক অসুস্থতার উপর নির্ভর করে নির্বাচিত খাদ্য সামগ্রী, যার মধ্যে 6টি খাদ্য উপাদান সুষমভাবে উপস্থিত থাকে, সেই সব খাদ্যগুলিকে ডায়েটেটিক খাদ্য বলে। ডায়েটেটিক খাদ্য কি? পরের প্রশ্ন দেখো রয়েছে পরিবেশের জৈব ও অজৈব উপাদানগুলি কি কি? পরিবেশের জৈব ও অজৈব উপাদান কি কি? পরিবেশের জৈব উপাদান হচ্ছে মৃত উদ্ভিদ ও প্রাণী, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। অজৈব উপাদান হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ফসফরাস। পরের প্রশ্ন ভারতের একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। ভারতের পরিবেশ আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ আন্দোলন, চিপকো আন্দোলন। পরের প্রশ্ন দেখো জনবিস্ফোরণ কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলে? জনবিস্ফোরণ কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলে? দেখো জনবিস্ফোরণের ফলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, জল, বায়ু, মাটি, পরিবেশ দূষিত হচ্ছে। পরের প্রশ্ন ধারণ ক্ষমতা কি? ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ জীব, উদ্ভিদ ও প্রাণী অবস্থান করে তথা বসবাস করতে পারে, যাতে করে তার পরিবেশীয় উপাদানসমূহ একটা ভারসাম্য বজায় রেখে চলতে পারে, তাকে ধারণ ক্ষমতা বলে। ধারণ ক্ষমতা হয়ে গেল। এবার নিচ কি? পরে প্রশ্ন আছে নিচ কি? নিচ দেখো নিচ কি? নিচ বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোনো জীবের অবস্থান ও ক্রিয়া প্রতিক্রিয়াকারী ভূমিকাকে ইকোলজিক্যাল নিচ বলে। নিচ কি? পরের প্রশ্ন রয়েছে দেখো নিচের পরে, নিচ কির পরে প্রশ্নটি দেখো কী রয়েছে জিপিপি। জিপিপি কি? এই জিপিপি দেখো এবার জিপিপি, জিপিপি প্রতি একক অঞ্চলে প্রতি একক সময়ে সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপাদক কর্তৃক যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত হয় তাকে মোট প্রাথমিক উৎপাদক বা জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন বলে। জিপিপি এই 1 মার্কের যে প্রশ্ন থাকে সব প্রশ্নগুলি হয়ে গেল 1 মার্কেরগুলো। এবার আসছি 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের দেখো প্রশ্নগুলো উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। 2 মার্কের প্রশ্ন রয়েছে। প্রথম রয়েছে দেখো 2 মার্কের খাদ্য সম্পদ কি? যেসব সম্পদ মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাকে খাদ্য সম্পদ বলে। যেসব সম্পদ মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাকে খাদ্য সম্পদ বলে, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো খাদ্য সম্পদ। পরের প্রশ্ন দেখো মৃত্তিকা দূষণের উৎসগুলি উল্লেখ করো। মৃত্তিকা মানে মাটি দূষণ এর উৎসগুলা, মাটি দূষণের উৎসগুলো উল্লেখ করতে হবে। মাটি দূষণের উৎস, মৃত্তিকা দূষণ দেখো মাটি দূষণের উৎস। তো মাটি দূষণ উৎস কি? বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, জীবজন্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি দূষক পদার্থ মাটিতে মিশলে মাটির স্তরে ভৌত রাসায়নিক জৈব বৈশিষ্ট্যের অবাঞ্ছিত ক্ষতিকর পরিবর্তন বা ক্ষয় সৃষ্টি হয়, তখন তাকে মাটি দূষণ বলে। তাই মাটি দূষণের উৎস কী হচ্ছে? বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, জীবজন্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো হচ্ছে মাটি দূষণের উৎস। পরের প্রশ্ন খাদ্যজাল। খাদ্যজাল কি? খাদ্যজাল কি? পরের প্রশ্ন রয়েছে খাদ্যজাল কি?
খাদ্যজাল দেখো, খাদ্যজাল কি? কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য খাদকের সম্পর্কযুক্ত জীবের মধ্যে যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয় তাদের একসঙ্গে খাদ্যজাল বলা হয়। খাদ্যজাল কি হয়ে গেল? পরের প্রশ্ন দেখো, ENVIS কি? ENVIS হচ্ছে এনভায়রনমেন্টাল, এটি একটু পরে বলে দিচ্ছি অ্যান্সারটি, পরে কোশ্চেন যাও। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ। জীববৈচিত্র্য হ্রাসের কারণ দুটি কারণ হচ্ছে, একটা বাসস্থান ধ্বংস, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, জঙ্গলকে বাসস্থান করা হচ্ছে, জঙ্গলে গাছ কেটে নগরায়ন হচ্ছে, বসতি বিস্তার, শিল্পায়ন হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদির কারণে মানুষের বনভূমি, জলাশয় ইত্যাদিকে ধ্বংস করে চলছে। এ একটি কারণ জীববৈচিত্র্য হ্রাসের। একটা হচ্ছে চোরা শিকার, বন্যপ্রাণীর ছাল, লোম, অস্থি, মাংস, বিভিন্ন উদ্ভিজ্জ সামগ্রী অর্থনৈতিক গুরুত্ব থাকায় চোরা কারবারিরা জীবীদের অবৈধ শিকার সঙ্গে যুক্ত, জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ। আর দুটো কারণ, একটা বাসস্থান ধ্বংস, একটা চোরা শিকার। পরের প্রশ্ন, স্বভোজী কারা? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের স্বভোজী বলে, যেমন গাছপালা, সবুজ উদ্ভিদ। এবারে প্রশ্ন দেখো, শব্দ দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। শব্দ দূষণের দুটো প্রভাব। শব্দ দূষণের প্রভাব, তা মানুষের উপর প্রভাব। মানুষের শ্রবণাঙ্গ এবং শ্রুতিযন্ত্র হলো শ্রবণ গ্রাহক, দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা দেয়, একটা শব্দ দূষণের প্রভাব। আরেকটা হচ্ছে অন্যান্য প্রাণীর উপর প্রভাব। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা জোর শব্দ সহ্য করতে পারে না, শব্দের আওয়াজ প্রাণীদের বিরক্তির কারণ হয়, এরা ভয় পায়, অন্যরকম আচরণ করে, কুকুর, বিড়াল, সামান্য পটকাস শব্দও ভয় পায়, জোর আওয়াজে অনেক সময় এরা বধির হয়ে যায়। এ হলো শব্দ দূষণের দুটো কারণ। পরের প্রশ্ন, শব্দ দুটো প্রভাব। এবার আসি এল নিনো কি? এল নিনো কি? এল নিনো দেখো, এল নিনো কি? এল নিনো সমুদ্র স্রোতের এরূপ পরিবর্তন সে বায়ুমণ্ডল অবস্থা পরিবর্তন ঘটনাকে এল নিনো বলে। এখান থেকে লিখতে হবে তোমাকে উত্তরটা। কোনো কোনো বছর ডিসেম্বর মাসে শীতল হাম্বোল্ড স্রোতের জায়গায় দুর্বল উষ্ণ স্রোতের আবির্ভাব ঘটে, যা ইকুয়েডর পেরু উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এখান থেকে এইটা হচ্ছে এল নিনো। এবার এল নিনো পরে রয়েছে দেখো 5 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্নগুলো হয়ে গেল। এবার আসছি 5 মার্কের প্রশ্ন। দেখো কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল লেখো। বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল। বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল। দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল, এটি লিখে নেবে, বিশ্ব উষ্ণায়নের কারণ ফলাফল। পরের প্রশ্ন 5 মার্কের, বনভূমির গুরুত্ব। বনভূমির গুরুত্ব, এটি লিখে নেবে, বনভূমির গুরুত্ব। এই যে বনের জল ধারণ ক্ষমতা প্রচুর, বনভূমির উদ্ভিদের শিকড় মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, ফলে ভূমিক্ষয় হয় না, পাহাড়ে ধস নামে না, ফলে মাটিতে জল সংরক্ষিত হয়। সুতরাং পাহাড়ি অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি করে জল সংরক্ষণ করা যায়। এই বনভূমির গুরুত্বটা তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। দেখো ওজোন স্তর ক্ষয়ের কারণ, ওজোন স্তরের বিনাশ, এইটা লিখে নেবে, স্ক্রিনশট করে এই উত্তরটিও লিখে নেবে, ওজোন স্তর ক্ষয়ের কারণ। এবার আমি পরের প্রশ্নে আসছি, 10 মার্কের প্রশ্ন। ইউট্রোফিকেশন কি?
ইউট্রফিকেশন কি? দেখো, ইউট্রফিকেশন জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে অজৈব পরিপোষকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে ইউট্রফিকেশন বলে। হয়েছে। এবার ওই পার্টে রয়েছে প্রশ্ন, জল দূষণের প্রভাবগুলি আলোচনা করো। জল দূষণের প্রভাবগুলি আলোচনা করো। এটা জল দূষণের প্রভাব। এইটি শৈবালের বৃদ্ধি ঘটে, অক্সিজেনের পরিমাণ কমে যায়, শৈবালের পচন ঘটে, জল দূষিত হয়। একে শৈবাল বলে। জল দূষণের ফলে জলজ প্রাণীর যেমন মৃত্যু হয়, তেমনি গবাদি পশু ওই জল পান করে অসুস্থ হয়ে পড়ে তাদের মৃত্যুও হয়। এই জল দূষণের প্রভাবগুলো লিখে নেবে। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি কি, ইহার কারণগুলি আলোচনা করো। পরিবেশের উপর ইহার প্রভাব। অম্লবৃষ্টি, অম্লবৃষ্টি দেখো, অম্লবৃষ্টি কি? অ্যাসিডযুক্ত জল মাটিতে মিশলে মাটিতে বসবাস মারা যায়। জলে মিশিয়ে জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়। বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন SO2, NO2 রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়া করে H2SO4 HNO3 অ্যাসিডে রূপান্তরিত বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে। একে বলা হয় অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি। এবার আছে অম্লবৃষ্টির পরিবেশের উপর প্রভাব। অম্লবৃষ্টির প্রভাব কি হয়? মৃত্তিকার উপর প্রভাব রয়েছে। দেখো, মৃত্তিকার প্রভাব রয়েছে, অরণ্য গাছপালার উপর প্রভাব রয়েছে, মানব স্বাস্থ্যের উপর প্রভাব রয়েছে, অন্যান্য প্রতিকূল প্রভাব রয়েছে। এই প্রভাবগুলো লিখে নেবে 10 মার্কের। অম্লবৃষ্টির প্রভাব, এটাও স্ক্রিনশট করে নাও। অম্লবৃষ্টির প্রভাব। হয়েছে। পরের প্রশ্ন দেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব কী? প্রথা বহির্ভূত পদ্ধতিতে পরিবেশ শিক্ষা সুযোগ আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের গুরুত্ব, এই দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব এখানে দেওয়া আছে, দুটি গুরুত্ব। কিন্তু যেহেতু 10 মার্কের প্রশ্ন, তাই বড় করে উত্তরটি লিখে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই উত্তরটি লিখবে, জীববৈচিত্র্যের গুরুত্ব, 10 মার্কের জন্য। এটি স্ক্রিনশট করে নাও। জীববৈচিত্র্যের গুরুত্ব স্ক্রিনশট করো। জীববৈচিত্র্যের গুরুত্ব 10 মার্কের জন্য। এখান পর্যন্ত ব্যাস। 2019 সালের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা আশা করি এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটি থেকে যদি উপকৃত হচ্ছ, ভিডিওটিতে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এ পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কিন্তু করার কিছু নেই। পুরো কোশ্চেনের উত্তর দিতে গেলে ভিডিওটি বড় হবেই।